সালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। হোম অফ ম্যাথে আজকে আমরা আলোচনা করব নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরিসংখ্যান। আমরা জানি পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ টপিকস। এই বিষয়টা বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি গণিতের বিভিন্ন ধাপের কথা চিন্তা করি, যেমন বীজগণিত, সেট, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, সব বিষয়ই কিন্তু বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পরিসংখ্যান। আজকে আমরা পরিসংখ্যানের একটি সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করব। আলোচ্য বিষয় হচ্ছে আজকে যা আমরা আলোচনা করব তার মধ্যে থাকবে হচ্ছে মধ্যক, থাকবে হচ্ছে প্রচুরক এবং আমরা একটি গণসংখ্যার বহুভুজ আঁকার চেষ্টা করব। বহুভুজ অঙ্কন, এই তিনটা বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি, যেখানে দশম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী দেওয়া আছে। খেয়াল করো, দশম শ্রেণীর, একটা জিনিস বলে রাখি, এখানে দশম শ্রেণী বলতে যে শুধুমাত্র দশম শ্রেণীর স্টুডেন্টরাই এই ম্যাথটা দেখবে তা না, নবম, দশম এবং এসএসসি লেভেলের সবাই এই অঙ্কটা করার চেষ্টা করবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস বলে রাখি, তোমাদের কোনো যদি ছোট ভাই বা বড় ভাই থাকে যারা ক্লাস 6, 7, 8-এ পড়ে, তারাও কিন্তু এই অঙ্কটা দেখতে পারে, কারণ পরিসংখ্যা বা উপাত্ত তথ্য নিয়ে আলোচনা কিন্তু নিম্ন শ্রেণীতে আছে। এখন খেয়াল করো, দশম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা দেওয়া আছে, যেটাকে এখানে প্রকাশ করা হয়েছে শ্রেণীব্যক্তি দ্বারা। এবং খেয়াল করো, আমরা কি জানি, শ্রেণীব্যক্তি থেকে যে গণসংখ্যাটা বের হয়েছে এর মানে কি? এর মানে হচ্ছে গিয়ে ওই ক্লাসের যতগুলো শিক্ষার্থী আছে তাদের মধ্যে যারা ৪৫ থেকে ৪৯ কেজি তাদের সংখ্যা হচ্ছে ৪, ৫০ থেকে ৫৪ কেজি তাদের সংখ্যা ১২, ঠিক এইভাবে ৭০ থেকে ৭৪ কেজি যারা আছে তাদের সংখ্যা হচ্ছে ৬ জন। এখন এই সারণী থেকে আমাদের যে কাজটা করতে হবে, প্রথম অঙ্কতে আছে প্রচুরক শ্রেণী ও পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য কত। এই অঙ্কটা প্রথমেই আমাদেরকে করতে হবে। ক নাম্বারটা যদি আমরা চিন্তা করি, যেখানে আছে প্রচুরক শ্রেণী ও পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে প্রচুরক কি? এই বিষয়টা যদি আমরা না জানি তাহলে এই অঙ্কটা তাদের জন্য নয়। আমাদের কিছু বেসিক আইডিয়া থাকতে হবে। যে কোনো অঙ্ক যদি করতে যাই তাহলে কিছু বেসিক আইডিয়া বা ধারণা থাকা উচিত। যেমন এখানে ৩টি অঙ্ক দেওয়া আছে একটা সারণীর এগেনস্টে, যেখানে আমাদেরকে প্রচুরক বের করতে হবে, আমাদেরকে মধ্যক বের করতে হবে এবং পরিশেষে কী করতে হবে? গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তো এখানে প্রচুরক এবং মধ্যক যদি আমরা না জানি তাহলে অঙ্কটা কিন্তু হবে না। একটা কাজ করি, পরীক্ষায় আসুক বা না আসুক, আমরা কিন্তু একটা জিনিস লিখতেই পারি, সেটা হচ্ছে গিয়ে প্রচুরক কি, এটা একটু নোট রাখি। প্রচুরক কি? খেয়াল করো, কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থিত হয় সেই সংখ্যাই হচ্ছে উপাত্তের প্রচুরক। আমরা যেভাবে লিখি যে কোনো উপাত্তে যে সংখ্যা
সর্বাধিক বার উপস্থিত হয় সেই সংখ্যাই হচ্ছে কি উপাত্তের প্রচুরক। সেই সংখ্যা হচ্ছে উপাত্তের প্রচুরক। এখন খেয়াল করো, এই প্রশ্নটা যদি আমরা খেয়াল করি যে প্রচুরক শ্রেণী এবং পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য কত। এখন প্রচুরক শ্রেণী কোনটা? আমরা যদি এখানে সারণীটা খেয়াল করি, যেখানে দেখো যে 45 থেকে 49 কেজির স্টুডেন্ট আছে 4 জন, তারপর 50 থেকে 54 12 জন, 55 থেকে 59 10 জন, 60 থেকে 64 20 জন, এরকম করে 8 জন এবং 6 জন আছে। কিন্তু এই শ্রেণীটা যদি আমরা খেয়াল করি, 60 থেকে 64 কেজির স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 20 জন। অর্থাৎ এই 20টা কি এখানে সর্বাধিক আছে। এর মানে কি আমাদেরকে বুঝতে হবে এই ক্লাসে সর্বাধিক যে স্টুডেন্টগুলো আছে যারা হচ্ছে কি 60 থেকে 64 কেজির মধ্যে। তার মানে কি আমরা যদি এভাবে লিখি যে সারণী অনুযায়ী সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে 60 থেকে 64 শ্রেণীতে। এইটুকু আমরা কিন্তু বুঝতে পারছি। এবং খেয়াল করো, এবং প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে কত? এটা এই যে 20। কোন সারণীতে আছে? 60 থেকে 64 শ্রেণী ব্যক্তির ভিতরে সর্বাধিক 20 সংখ্যার গণসংখ্যা আছে। এখন খেয়াল করো লেখছি কি প্রচুরক শ্রেণী হচ্ছে গিয়ে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 20। এবং কি লিখছে এখানে? পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য কত। খেয়াল করো পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য কত। তাহলে আমাদেরকে এখন লিখতে হবে প্রচুরক শ্রেণীর পরবর্তী গণসংখ্যা কত সেটা? এই যে দেখো 8। এটা হচ্ছে 8। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং গণসংখ্যা পার্থক্য সেটা কত? সেটা হচ্ছে 20 বিয়োগ 8 সমান কত? 12। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর, যেটা হচ্ছে 12। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। মূল বিষয়টা হচ্ছে কি প্রচুরক কি আমাদেরকে জানতে হবে, প্রচুরক কোন শ্রেণীতে অবস্থিত সেটা আমাদেরকে জানতে হবে, প্রচুরক কোন গণসংখ্যা সারণীতে অবস্থিত সেটুকু আমাদেরকে জানতে হবে। তাহলেই আমরা কিন্তু প্রচুরকটা বের করতে পারবো। তো ক নাম্বারটা আমাদের শেষ, চলো আমরা খ নাম্বারটা করি। খ নাম্বার অঙ্কটা যদি খেয়াল করি এই টেবিল অনুযায়ী, যেখানে কি বলছে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদেরকে কিন্তু একটা টেবিলের প্রয়োজন পড়বে। এই টেবিলে অলরেডি কি দেওয়া আছে? শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। কিন্তু
আমাদেরকে যদি মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আরও একটি নতুন জিনিস লাগবে, সেটা হচ্ছে গিয়ে ক্রমযোজিত গণসংখ্যা। তার আগে আমরা যদি চিন্তা করি মধ্যক কি, মধ্যক হচ্ছে কোনো উপাত্তে যে সকল, মধ্যকটা যদি আমরা একটু লিখি এটা আমাদের জন্য ভালো হবে, আমরা একটু সাইটে লিখি, এটা আমাদের জন্য সুবিধা। মধ্যক, মধ্যক, মধ্যকটা কি? সেটা হচ্ছে গিয়ে পরিসংখ্যানে উপাত্তগুলোর মান ক্রমানুসারে সাজালে সকল উপাত্ত হতে ঠিক মাঝখানে যে উপাত্ত থাকে তাকে মধ্যক বলে। এটা আমাদের জানা প্রয়োজন। এখন খেয়াল করো, মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে খ নাম্বার। মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের একটা সারণী তৈরি করতে হবে। আমরা যদি এভাবে লিখি যে মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সারণী, এভাবে যদি আমরা লিখি, আমাদের ধরনটা যদি এরকম হয়, মধ্যক ও প্রচুরক নির্ণয় সারণী। মধ্যক ও প্রচুরক নির্ণয় সারণীটা যদি আমরা তৈরি করি, খেয়াল করো এই টেবিলটাকেই আমরা জাস্ট একটু যদি আমাদের মতন করে লিখি, জাস্ট এই টেবিলটাকেই আমরা আমাদের মতন করে একটু নিয়ে আসলাম। খেয়াল করো এই যে টেবিলটা আছে সেটা কি? 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। আর গণসংখ্যা আছে 4, 12, 10, 20, 8, 6, এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের কি বের করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা। এই বিষয়টাও আমাদের একটু জানা প্রয়োজন যে ক্রমযোজিত গণসংখ্যা কি। ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কি, সাধারণত উপাত্তসমূহের গণসংখ্যাকে পর্যায়ক্রমে যোগ করলে, অর্থাৎ গণসংখ্যাকে যদি আমরা পর্যায়ক্রমে যোগ করি, আমরা একটু এটাও লিখে রাখি, এটা আমাদের কাজে লাগবে। আমরা একটা যদি একটু নিচে রাখি যে ক্রমযোজিত গণসংখ্যা, এটার মানে হচ্ছে গিয়ে উপাত্তসমূহের গণসংখ্যাকে পর্যায়ক্রমে যোগফলকেই ক্রমযোজিত গণসংখ্যা বলে। অর্থাৎ উপাত্ত সমূহের গণসংখ্যার পর্যায়ক্রমে যোগফলকে ক্রমযোজিত গণসংখ্যা বলে। খেয়াল করো এখানে যদি গণসংখ্যা যদি আমরা যোগ করি, 4, 12 হচ্ছে 16, 16 আর 10 26, 26 আর 20 কত? 46, 46 আর 8 হচ্ছে 54, 54 আর 6 হচ্ছে, এখানে n সমান হচ্ছে 60।
এখন খেয়াল করো, এই 4 তো 4 আসছি, তার সাথে যদি পর্যায়ক্রমে যোগ করি 4 আর 12, এটা যদি আমরা যোগ করি তাহলে কত আসতেছে? 16। 16-র সাথে যদি 10 যোগ করি তাহলে আসতেছে কত? 26। 26-এর সাথে যদি 20 যোগ করি তাহলে আসতেছে 46। 46-এর সাথে যদি 8 যোগ করি তাহলে আসতেছে 54। 54-র সাথে যদি 6 যোগ করি তাহলে আসতেছে 60। খেয়াল করো, আমাদের কিন্তু ক্রমযোজিত গণসংখ্যাটা হয়ে গেল। এই ক্রমযোজিত গণসংখ্যা থেকে আমাদেরকে এখন কি করতে হবে? মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে চলো সেটা আমরা নির্ণয় করি। তো এই মান থেকে এখন আমরা কি করব? মধ্যক ও প্রচুরক নির্ণয় করব। প্রথমে যদি আমরা মধ্যকের কথা চিন্তা করি, যে মধ্যক নির্ণয়। এখন একটা জিনিস খেয়াল রাখো, প্রথমে আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে যে মধ্যকটা কোন শ্রেণীতে আছে। এখন খেয়াল করো, এখানে এখানে n সমান হচ্ছে গিয়ে কত? 60, তাই না? এখানে n সমান হচ্ছে 60, অর্থাৎ এখানে গণসংখ্যার সংখ্যা হচ্ছে গিয়ে 60। এই গণসংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে? 60 ডিভাইডেড 2, অর্থাৎ হচ্ছে 30। এটা কেন করলাম? করলাম হচ্ছে এই কারণে যে টোটাল যত গণসংখ্যা আছে, মানে পুরো যে গণসংখ্যাটা আছে তার মধ্যেই কিন্তু মধ্যকটা অবস্থিত। তার মানে কি n ডিভাইডেড 2 হচ্ছে গিয়ে 30। এখানে আমরা কি লিখতে পারি? অর্থাৎ মধ্যক হবে 30তম কি পদের মান। তাই তো? এখন খেয়াল করো, তাহলে মধ্যক শ্রেণী কোনটা হবে? খেয়াল করো, মধ্যক শ্রেণী হবে তাহলে মধ্যক শ্রেণী হবে, এইটুকরে আমরা ব্লক করে দিই, এইটুকরে আমরা ব্লক করে দিলাম। মধ্যক শ্রেণীটা কত হবে? খেয়াল করো, এখানে 35তম পদের মান হবে মধ্যক, তাই না? এখন দেখো 4, 16, 26 এই পর্যন্ত কিন্তু 30 নাই, তাই না? 30তম পদের মান হবে হচ্ছে মধ্যক, তো 26 চলে গেল। এখানে শুরু হয়েছে 46, এর মানে কি এখানে 30, 31, 32 এই জিনিসগুলো আছে। এইটার ক্রমযোজিত গণসংখ্যার মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে উপত্য সমূহের গণসংখ্যার পর্যায়ক্রমের যোগফল, অর্থাৎ 4-এর সাথে 12, 16-এর সাথে 10 যোগ করে এরকম করে 60 আসছে। তো 60 পর্যন্ত কিন্তু মধ্যক নাই, কারণ আমরা দেখতে পাইলাম যে 30তম পদের মান হচ্ছে গিয়ে 30তম পদ হবে হলো গিয়ে মধ্যকের মান, অর্থাৎ কি এই 46-এর ভিতরেই 30 আছে। তাহলে মধ্যক শ্রেণী কি হবে? 46 যদি হয় তাহলে মধ্যক শ্রেণী হবে 60 থেকে 64, 60 থেকে 64, এই হলো মধ্যক শ্রেণী। এখন সুতরাং মধ্যকের একটা সূত্র আছে, সুতরাং মধ্যক এল সমান কত? সূত্রটা হচ্ছে গিয়ে মধ্যক সমান হচ্ছে গিয়ে এল প্লাস n ডিভাইডেড 2 মাইনাস এফসি, তার সাথে কি গুণ হচ্ছে h/f m। এই সূত্রটা তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এই সূত্রটাকে কি করতে হবে? আমাদের ক্ল্যারিফাই করতে হবে, অর্থাৎ বিস্তারিতভাবে বুঝতে হবে। এখানে খেয়াল করো, এখানে এল সমান কি? এল সমান হচ্ছে গিয়ে
মধ্যক অবস্থিত শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ মধ্যক অবস্থিত শ্রেণীর নিম্ন সীমা। তাহলে কত? মধ্যক শ্রেণী কত? 60 থেকে 64, তাহলে এটা কত হবে? 60। ওকে, এইটুকু আমরা কিন্তু বুঝতে পারলাম। এরপর আমাদের কি আছে? এফসি। এফসি মানে কি? এফসি মানে হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা একটু লিখি, এফসি মানে হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা জানি কি মধ্যক শ্রেণী হচ্ছে 60 থেকে 64, তার পূর্ববর্তী শ্রেণী কত? 55 থেকে 59। তার ক্রমযোজিত গণসংখ্যা কত? তার ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 26। এইটুক পর্যন্ত আমাদের এখন পর্যন্ত ঠিক আছে। এরপরে হচ্ছে কি? এরপরে হচ্ছে এই যে এইচ। এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি কত? দেখো আমরা যদি খেয়াল করি, এখানে কি আছে? 45 থেকে 49, তার মানে কি 45, 46, 47, 48, 49, 5। 50 থেকে 54, 5। 70 থেকে 74, 5। তার মানে এইচ হচ্ছে 5। এবং সর্বশেষে আমাদের কি রাখতেছে? এফএম। এফএম মানে কি? এফএম মানে কিন্তু আবার ওই যে আমরা রেডিওতে যে শুনি সেই এফএম না, কিন্তু এই এফএম মানে হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এটা কত? মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? এই যে 60 থেকে 64 আছে, যার গণসংখ্যা হচ্ছে 20। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20। তাহলে আমরা এখন কি করতে পারি? সুতরাং আমরা লিখতে পারি মধ্যক, এই যে প্রথমে আছে কি এল, এল সমান লিখতে পারি 60 যোগ, তারপরে কি আছে n/2, n/2 একটু আগে আমরা বের করছি, সেটা হচ্ছে 30 মাইনাস এফসি। এফসি হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, যেটা হচ্ছে 26, লিখলাম 26 ব্র্যাকেট ক্লোজ, গুণ h/fm। এইচ কত? শ্রেণী ব্যক্তি 5 ডিভাইডেড এফএম, সেটা কত? মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মানে হচ্ছে 20। তাহলে আমরা এখন যদি অঙ্কটা করি, এখানে কত? 60 যোগ 20, 30 থেকে যদি 26 বাদ দেই তাহলে কত আসতেছে? 4 গুণ 5/20, 4 5 20, 20 20-এ কাটা, তাহলে 60 যোগ 20 ডিভাইডেড 20 সমান হচ্ছে গিয়ে 60 যোগ 20 20-এ কাটা 1 সমান হচ্ছে 61। আমরা কি পেলাম? আমরা মধ্যক পেলাম হচ্ছে গিয়ে 61। তার মানে 45 থেকে 74 পর্যন্ত মধ্যক হচ্ছে 61। আমরা সুন্দর করে এটা পেয়ে গেলাম। সুতরাং নির্ণেয় মধ্যক কত? ইকুয়ালস টু 61। আশা করি এইটুকু আমরা সবাই বুঝতে পারছি। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এখন করব যেটা, সেটা হচ্ছে গিয়ে কি আছে? আমরা মধ্যকটা কিন্তু বের করে ফেললাম। আমরা মধ্যকটা বের করে ফেলছি, এখন আমাদের বের করতে হবে প্রচুরক। তাহলে চলো আমরা এখন প্রচুরকটা বের করি। ওকে, এখন আমরা বের করব প্রচুরক। তো প্রচুরক বের করার আগে আমরা যদি একটু চিন্তা করি প্রচুরক জিনিসটা কি, আমরা যদি একটু এখানে লিখি প্রচুরক। প্রচুরক সমান কি?
প্রচুরক হচ্ছে গিয়ে কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থিত হয়। যদি লিখি যে কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থিত হয় সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক। সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক। এখন খেয়াল করো যে সর্বাধিক কোনটা ব্যবহৃত হয়েছে। এখানে গণসংখ্যা সর্বাধিকবার আসে হচ্ছে 20, সেটা কোন শ্রেণীতে? 60 থেকে 64 শ্রেণীতে। সারণীতে আমরা যদি লিখি সারণীতে সর্বাধিক 20 আছে 60 হতে 64 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 60 থেকে 64। এই পর্যন্ত আমাদের কোনো ডাউট নেই। এখন আমরা যেটা করব, আমরা জানি প্রচুরক সমান হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। আমরা যদি সাইড নোট লিখি, খেয়াল করো এখানে L সমান কি? L সমান হচ্ছে গিয়ে প্রচুরক শ্রেণী, যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান। L হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা সমান কি? L এর প্রচুরক শ্রেণী হচ্ছে 60 থেকে 64, যার নিম্নসীমা হচ্ছে কত? 60। এরপরে হচ্ছে F1। F1টা কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এটা যদি চিন্তা করি তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 20। তাহলে লিখলাম প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20 বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 10। অর্থাৎ এখানে 10, 20 থেকে 10 বাদ দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 10। F2 কি? F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এখন প্রচুরক শ্রেণী তো আমরা জানি 20 বিয়োগ হচ্ছে পরবর্তী শ্রেণী কত? পরবর্তী শ্রেণী হচ্ছে এখানে 8। তাহলে আমরা লিখতে পারি
-8 অর্থাৎ হচ্ছে 12। এখন এই মানগুলো যদি আমরা এই যে এখানে বসাই তাহলে কিন্তু আমরা প্রচুরকটা পেয়ে যাব। এল কত পাইলাম আমরা 60 যোগ F1 কত পাইলাম, F1 পাইলাম হচ্ছে 10। এই যে F1 এখানে পাইলাম হচ্ছে 10। ওকে, এরপরে আছে কি F1 প্লাস F2 অর্থাৎ 10 প্লাস F2 কত পাইলাম, F2 হচ্ছে গিয়ে 12। তাহলে দেই হচ্ছে 12 ইন্টু আবারও এখানে কি লাগবে এইচ। এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি যেটা হচ্ছে 5। তাহলে এখানে আমরা লিখলাম 5। এখন যদি এটাকে আমরা করতে যাই 60 যোগ এখানে 5 10 50 আর নিচে হচ্ছে কত 22। 60 যোগ 50কে যদি আমরা 22 দ্বারা ভাগ করি তাহলে কত দাঁড়ায়, একটু ক্যালকুলেটরটা দেখি। 50 ডিভাইডেড হচ্ছে 22 অর্থাৎ 2.27। এটাকে যদি যোগ করি তাহলে মানে হচ্ছে 62.27। এখানে একটু বাড়িয়ে দিই যাতে পরবর্তীতে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি প্রায়। আমরা কিন্তু পেলাম কত, প্রচুরক হচ্ছে গিয়ে 62.27, যেটা কোন শ্রেণীতে আছে 60 থেকে 64 শ্রেণীতে আছে। সুতরাং নির্ণয় প্রচুরক 62.27। আমরা কিন্তু খ নম্বর অঙ্কটা করে ফেললাম। খ নম্বরে কী কী ছিল, মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হবে, দুইটাই আমরা কিন্তু নির্ণয় করে ফেললাম। এখন এই সারণীর উপর বেস করে আমাদেরকে গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে। তাহলে চলো আমরা গণসংখ্যা বহুভুজটি আঁকি। এটার জন্য আমাদের লেখচিত্রের প্রয়োজন হবে বা ছক কাগজের প্রয়োজন হবে। এখন আমরা বহুভুজ অঙ্কন করব। বহুভুজ অঙ্কন করতে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে, 1 নাম্বার প্রয়োজন হবে হচ্ছে গিয়ে, একটা জিনিস বলে রাখি, যখন কোনো লেখচিত্র আমরা অঙ্কন করব তখন কি থাকে, একটা থাকে এক্স অক্ষ আর একটা থাকে হচ্ছে ওয়াই অক্ষ। এখন এই বহুভুজের ক্ষেত্রে এক্স অক্ষে থাকবে কি, এক্স অক্ষে থাকবে হচ্ছে গিয়ে শ্রেণীর মধ্যবিন্দু, আর ওয়াই অক্ষে থাকবে কি গণ সংখ্যা। এখন খেয়াল করো এখানে কিন্তু কোনো মধ্যবিন্দু নেই, তাহলে আমাদের কি করতে হবে, একটা মধ্যবিন্দু তৈরি করতে হবে। তাহলে আমরা একটা মধ্যবিন্দু তৈরি করে ফেলি। আমি একটা মধ্যবিন্দু তৈরি করে ফেলছি, সেটাকেই আমরা করি কি এখানে উপস্থাপন করে দিই। এই হচ্ছে আমাদের মধ্যবিন্দু। এটা আমরা করছি কি, আমরা করছি হচ্ছে গ নম্বর অঙ্কটি। আমরা একটু গ শব্দটা মেনশন করে দিই। গ, আমাদের শ্রেণীর মধ্যবিন্দু দরকার, যেটা আমরা তৈরি করে ফেললাম। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে এটার উপর বেস করে একটি লেখচিত্র অঙ্কন করতে হবে। আমরা একটা ছক কাগজও নিয়ে আসি, ছক কাগজও লাগবে আমাদের। আমরা একটা ছক কাগজ নিয়ে নিই। আমরা একটা ছক কাগজ নিয়ে নিলাম, নিজেদের মতন করে সাজিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, এখন খেয়াল করো এই হচ্ছে আমাদের ছক কাগজ এবং আমাদের সারণী। তো এর আগে আমাদের কিছু কথা লেখা প্রয়োজন, যে জিনিসগুলো না লিখলেই নয়। খেয়াল করো 1 নম্বর আমরা একটু যদি লিখব, এখানে যেটা লিখতে পারি, এখানে এই লেখাটা তোমরা কিন্তু তোমাদের নিজেদের মতন করে লিখতে পারো, তাই তো? যেমন রচনা আমরা নিজের মতন করে লিখি বা অন্যান্য বিষয় নিজের মতন করে লিখি, এটাও আমরা নিজের মতন করেই লিখি। এখানে ছক কাগজে
প্রথমেই বলছি এক্স অক্ষ হচ্ছে গিয়ে মধ্যবিন্দু, আমরা একটু মার্ক করে নেই যদি এইখানটাতে, তোমরা যখন স্কেল দিয়ে টান দিবা তখন আরও একটু সুন্দর হবে। আমি তো হাতে হাতে করছি যে কারণে হয়তো বা বাঁকা হচ্ছে। তো যাই হোক, মূল ব্যবহার হচ্ছে গিয়ে একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এই হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই এক্স, এটা হচ্ছে গণসংখ্যা আর এটা হচ্ছে গিয়ে শ্রেণী মধ্যবিন্দু। আচ্ছা, এখানে এক্স অক্ষ আমরা কি করব, ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে শ্রেণী মধ্যবিন্দু। এর মানে হচ্ছে আমরা যা করব সেটা একটু লিখে নিচ্ছি। এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে গণসংখ্যার এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। আচ্ছা, একটা জিনিস, যেহেতু আমরা কি করব, আমরা হচ্ছে বহুভুজ অঙ্কন করব, বহুভুজ। এক্ষেত্রে দেখো শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে 47। আমরা একটা কাজ করি, আমরা এই পর্যন্ত এখান থেকে শুরু করলাম, ধরলাম এটা হচ্ছে গিয়ে 47, এটা হচ্ছে 47, এটা হচ্ছে 47, তারপরে ধরলাম এটা হচ্ছে গিয়ে 52, এটা হচ্ছে 57, এটা হচ্ছে 62, এটা হচ্ছে 67 এবং সর্বশেষে এটা হচ্ছে 72। আর যেহেতু এই পাঁচটুকু হচ্ছে কি শ্রেণী মধ্যবিন্দু আর এদিকে হচ্ছে কি গণসংখ্যা, তো গণসংখ্যার ধরলাম হচ্ছে গিয়ে এই যে এই পর্যন্ত, এটা তো 4, তো এই হচ্ছে, এটা হচ্ছে 5, এটা 10, এটা 15, এটা হচ্ছে 20। অথবা আমরা যদি আরেকটু বাড়িয়ে নিই তাহলে মনে হয় আমাদের জন্য একটু সুবিধা হবে। এটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে ধরলাম 5, এটাকে ধরলাম 10, এটাকে ধরলাম 15, এটাকে ধরলাম 20, আর এখানে ওয়াই অক্ষকে এক ঘরের জায়গায় 2 একক ধরে নিলাম। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, এই যে 47, এই যে 47 কত আছে, 4, এই হচ্ছে 4, 2 একক মানে হচ্ছে কি 8 ঘরে হচ্ছে 4। এখন খেয়াল করো, এটা কিন্তু শুরু করতে হবে একটু নিচ থেকে, অর্থাৎ এই 47 তো একটু নিচ থেকে শুরু করতে হবে, এখান থেকে আমরা ধরলাম এখানে এটা হচ্ছে গিয়ে সাপোজ এটা হচ্ছে গিয়ে ধরলাম হচ্ছে গিয়ে 42, এই 42 পর্যন্ত আমরা একটু ভাঙা দাগ দিয়ে দিলাম। ভাঙা অংশ দ্বারা 42 পর্যন্ত ঘর বোঝাতে, কারণ 42টা ঘর তো আর আলাদা খালি রাখার দরকার নেই, তো এই ভাঙাটা দ্বারা আমরা বুঝালাম যে এই অংশটুকুতে অলরেডি 42 পর্যন্ত আছে। এখন আমরা অংশটুকু করি,
এই হচ্ছে 47, যেটা হচ্ছে 4। তারপরে কি আছে, তারপরে হচ্ছে 52, যেটা হচ্ছে 12। এই হলো 52, এই হচ্ছে 5, এই হচ্ছে 10, এই হচ্ছে 12। ওকে, এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম। তারপর 57তে কি আছে, 57তে আছে 10, অর্থাৎ এইখানটাতে। এরপরে কি আছে, এরপর আছে 62, যেটা হচ্ছে 20। এই হচ্ছে 62, এটা হচ্ছে 20। তারপরে 67 হচ্ছে 8, 67 হচ্ছে 8, এই 10-এর একটু আগে হচ্ছে 8। তারপর হচ্ছে 72, যেটা হচ্ছে 6, এই 5-এর একটু উপরে হচ্ছে 6। এখন এই জিনিসগুলোকে যদি আমরা একটু মার্ক করে দিই, খেয়াল করো, এই যে এখানে, এই যে এখানে এটা ছিল কত, এটা ছিল হচ্ছে 4, 4 থেকে এইখানে চলে আসলো, তাই তো। তারপরে কি 4 থেকে 12-র পরে কত আসছে, এই যে 10, অর্থাৎ এইখানে আসছে। এরপরে কত, এরপর হচ্ছে 20, যেটা চলে গেছে এইখানে। এরপরে আবার কি করছে, ডিক্লাইন করছে, মানে নিচে নামছে, অর্থাৎ এখানে 8, এবং শেষে হচ্ছে কত, এখানে 72। এরপরে আমরা কি করতে পারি, একটু ড্যাশ দিয়ে দিলাম যেই পর্যন্ত নামছে। এই হচ্ছে আমাদের কি, বহুভুজ অঙ্কন। আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা করে ফেললাম, অঙ্কনটা করে ফেললাম। তোমরা যখন এই অঙ্কনটাই স্কেলের মাধ্যমে ছক কাগজে করবা, জিনিসটা দেখতে আরও অনেক সুন্দর হবে। তো আশা করি তোমরা এই গণসংখ্যা বহুভুজ কিভাবে আঁকতে হয় তোমরা বুঝে গেছো। গণসংখ্যা বহুভুজ আমরা এঁকে ফেললাম, আমরা ছোটোখাটো বর্ণনাও দিলাম। গণসংখ্যা বহুভুজের জন্য প্রয়োজন হচ্ছে গিয়ে শ্রেণী মধ্যবিন্দু, যেটাও আমরা নির্ণয় করলাম। আমরা এরই সাথে কি হলো, ক, খ, গ, এই 3টা জিনিস করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী কোনো একটা লেকচারে আমরা সৃজনশীল প্রশ্ন 6 নিয়ে হাজির হব। সেটা বীজগণিত থাকতে পারে, সেটা জ্যামিতি হতে পারে, সেটা ত্রিকোণমিতি হতে পারে, অথবা সেটা কি হতে পারে, সসীম ধারাও হতে পারে। তো যে কোনো কিছুই হতে পারে। আজকে আমরা পরিসংখ্যানের উপর আলোচনা করলাম, যেটা হচ্ছে গিয়ে বইয়ের অনুশীলনী 17, নবম দশম বা এসএসসি পরীক্ষার্থীর জন্য এই অনুশীলনীটি খুবই গুরুত্বপূর্ণ। এই অনুশীলনী থেকে প্রশ্ন থাকে, এবং এই যে আমাদের সামনে যে সমাপনী পরীক্ষা, এখানেও এটা থেকে প্রশ্ন থাকবে। তো আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর একটা জিনিস বলে রাখি, হোম অফ ম্যাথ একটা ইউটিউব চ্যানেল। তোমাদের যদি পছন্দ হয় তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং অন্যদের সাথে এটা শেয়ার করবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।